তো গত ক্লাসে আমরা আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং আনুষঙ্গিক ফেসবুকে যে আমাদের বিজনেস অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেজ কানেক্ট করা বা আনুষঙ্গিক জিনিসগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে কিভাবে এক্সেস করতে হয় এবং একটা প্রফেশনাল ওয়েতে কিভাবে অ্যাড দিতে হয় সে সম্পর্কে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। ওকে। তো সর্বপ্রথমে আমি এখানে আপনাদের একটু দেখাই। এখানে আমরা যদি একটা ফেসবুকে যাই, ওকে, এটা হলো একটা ফেসবুক পেজ। আমরা যদি একটা ফেসবুক পেজে যাই, আমরা এরকম একটা বুস্ট অপশন পাই, বুস্ট পোস্ট। ওকে। তাইলে আমরা কি করি, সাধারণত যারা ফেসবুক অ্যাড সম্পর্কে অবগত না তারা কি করে, প্রফেশনাল ওয়েতে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে জানে না। আহ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফেসবুক এই যে বুস্ট পোস্ট, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে না, একবারে এই সম্পর্কে অজ্ঞ, তারা কি করে ফেসবুকে বুস্ট পোস্ট দিয়ে তারা এখানে বুস্ট পোস্টে যদি যান, এখানে গোল গোল হলো কি, আপনি যে মার্কেটিংটা করবেন আপনার উদ্দেশ্যটা কি। ওকে। আপনি কোন উদ্দেশ্য নিয়ে আপনি মার্কেটিংটা করবেন বা কেন আপনি মার্কেটিংটা করতে চাচ্ছেন। তো এটা অনেকে জানে না, অনেকে বুঝে না। তো এইটা অনেক কনফিউশন, যার কারণে এখানে আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনারা সকলে ভর্তি হয়েছেন প্রফেশনাল ওয়েতে ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য এবং ডিজিটাল মার্কেটিংটা করার জন্য। সেটা আপনারা নিজেরা কোনো এজেন্সি তৈরি করেন অথবা ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্সিং করেন অথবা বাংলাদেশে কোনো কোম্পানিতে জব করেন, যেটাই করেন না কেন, আপনারা কি করবেন, প্রফেশনাল ওয়েতে কাজ করবেন। আর যারা এই বিষয়ে অজ্ঞ তারা কি করে, তারা ফেসবুকে অ্যাজ ইউজুয়ালি যায়, তারা কি করে, তাদের তাদের ফেসবুক পেজে যায়, ফেসবুক পেজে একটা পোস্ট করে, পোস্ট করার পরে দেখে যে এখানে একটা বুস্ট পোস্ট থাকে, এদিকে গেলে দেখে বুস্ট পোস্ট। তারা কি করে, বুস্ট পোস্ট সবাই সব জায়গায় দেখে যে আপনি ফেসবুকে পোস্ট করবেন, বুস্ট করবেন, বুস্ট করলে আপনি অনেক মানুষের কাছে রিচ করবেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট হবে। এভাবে কি করে, ভুল ভ্রান্তি ছড়ায়। তো তারা কি করে, তারাও যেহেতু তাদের অজ্ঞতা, তারা শিখে না, জানে না, তারা কি করে, এই বুস্ট পোস্টে আসে, আসার পরে তারা যে উদ্দেশ্য নিয়ে পোস্ট করতে চায়, অধিকাংশ সময় তারা কি করে, অটোমেটিক অ্যাড বুস্ট পোস্ট করে। ওকে। তারা কি করে, তাদের একটা পোস্টকে বুস্ট করে অটোমেটিক। বাট এখানে যদি যায়, তাহলে এখানে আরো কিছু অপশন আছে। কি আছে, গেট মোর মেসেজ। অনেকে মেসেজ যেন তার কাছে তার সেল আসে, তার প্রোডাক্ট বিক্রি হয় অথবা তার সার্ভিস যেন অন্য মানুষজন কেনে, তারা এই জন্য কি করে, অটোমেটিকটা অনেক সময় অপশন না নিয়ে তারা কি করে, মেসেজ করে যে আমাকে অনেকজন মানুষ মেসেজ করবে। এরপরে তারা কি করে, কন্টিনিউ দেয়। দেওয়ার পরে আনুষঙ্গিক যে একটা মেসেজ আসলে কি ধরনের রেসপন্স করবে সেই জিনিসটা এখানে, মেসেজ টেমপ্লেট। ওকে। মেসেজ টেমপ্লেট জিনিসটা কি, এখানে আমি একটু ব্যাখ্যা করি। যে আপনারা যখন কেউ মেসেজ করে, আপনি যখন একটা অ্যাডভার্টাইজ দেখেন ওখানে নক করেন, এরকম একটা অটো রিপ্লে, এই অটো রিপ্লেটা এখানে সেট করে, করার পর আনুষঙ্গিক এর পরবর্তীতে হলো অডিয়েন্স। এখানে অডিয়েন্সে আসার পরে অডিয়েন্স গুলো এখানে কি কি পাওয়া যায়, ম্যান ওমেন, লোকেশন এবং টার্গেটিং। ঠিক আছে। এই টার্গেটিং এ তারা আহামরি বেশি কিছু ডিটেলস টার্গেটিং করতে পারে না। এরপরে তাদের বাজেট, তারা এখানে কি, লাইফ টাইম বাজেট ডিউরিং 7 ডেজ। যে আপনি একটা লাইফ টাইম বাজেট বলতে কি, আপনি লাইফ টাইম বাজেট আপনার 1 মাস, আপনার ক্লায়েন্ট বললো আমি 1 মাসের জন্য $5,000 বা $500 আমার বাজেট। আপনি কি করলেন, 1 মাসের জন্য $500 বা $5,000 অ্যাড সেট করে দিলেন। এখানে অ্যামাউন্ট 5,000 বা $500 আপনি সেট করলেন, $500 সেট করলেন। আহ এরপরে আপনার দিন কতদিন, 30 দিন, 1 মাসের জন্য বাজেট দিয়ে দিলেন, দিয়ে পাবলিশ করে দিলেন। এর বাইরে আর কোনো ডিটেলসে আপনি টার্গেট করার মতো অপশন নাই। তো এই অপশন, এটা একটা লিমিটেশন, লিমিটেড অপশন আপনি এখানে পাবেন। ওকে। লিমিটেড অপশন আপনি এখানে পাচ্ছেন, এর বাইরে আপনি আর কোনো অপশন খুঁজে পাচ্ছেন না।
তো এই জিনিসটা হলো ব্যাড প্র্যাকটিস। যারা করে তারা ভালো কোনো রেজাল্ট পায় না। এরপর হলো যে অনেকে পোস্ট এঙ্গেজমেন্ট করে, এরপর ওয়েবসাইট ভিজিট করে, কিন্তু এই কয়টার বাইরে, এই চারটার বাইরে অটোমেশন আছে আর বাকি তিনটা অপশন আছে, এর বাইরে আর এখানে কোনো অপশন নাই। ওকে। তো এটা যারা জানে না বা ফেসবুক মার্কেটিং বোঝে না তাদের জন্য, যে আমি এখান থেকে হয়তো মেসেজ ক্যাম্পেইন চালালাম শেষ, কিন্তু দিন শেষে তারা ভালো কোনো রেজাল্ট পায় না। আর আমরা যারা প্রফেশনাল আছি, তারা আমরা কি করি, আমরা সব সময় কি করব, কি করি বা কি করব ইন ফিউচার, আমরা আমরা business.facebook.com-এ যাব। আমরা কোথায় যাব? business.facebook.com-এ। এখান থেকে আমরা কি করব, আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা সেই বিজনেস অ্যাকাউন্টে যাব। আমরা সেটিংস অপশনে ক্লিক করে আমরা বিজনেস অ্যাকাউন্টে যাচ্ছি। বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার এখানে অ্যাড ম্যানেজার শো করতেছে, আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করব, করার পরে ওপেন ইন অ্যাড ম্যানেজার। এখান থেকে আমরা কি করব, আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসব। ওকে। এখানে আসার পরে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসবো। আসার পরে আমরা এইভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আপনারা যেহেতু সবাই নতুন, আপনারা ঠিক এইভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ইন ফিউচার যখন আপনারা অ্যাডভার্টাইজ দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাদের ড্যাশবোর্ডটা এইরকম শো করবে। আপনাদের এখানে থাকবে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বিভিন্ন ধরনের এগুলো সব অ্যাড চলছে। ওকে। এখানে অ্যাড চলতেছে, অলরেডি দুইটা অ্যাড অ্যাক্টিভ আছে। এখানে একটা অ্যাড অ্যাক্টিভ আছে, এখানে একটা অ্যাড অ্যাক্টিভ আছে। ওকে। অলরেডি এখান থেকে দুইটা মেসেজ আসছে। আর এটা একটা সেলস ক্যাম্পেইন চলতেছে, এখানে এখনো সেল শুরু হয় নাই মাত্র। এখানে 1,000 1,500 মানুষের কাছে গেছে। তো এটারও সেল শুরু হবে। এখানে দেখেন বাজেট, এটা কি ডেইলি বাজেট। ডেইলি বাজেট কি, আর এখানে দেখেন একটা লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট বলতে আমরা কি বুঝি, যে আপনার 5 দিন, 10 দিন, 20 দিন, 1 সপ্তাহ, যে কোনো একটা লং টাইম প্রসেসের জন্য আপনি ধরেন একটা অ্যাড রান করবেন এবং একসাথে আপনার পুরো বাজেটটা আপনি ঢেলে দিলেন, সেটা হলো লাইফ টাইম বাজেট। আর একটা হলো যে আপনার কাছে $500, আপনার ক্লায়েন্ট আপনার $500, $100 বা $1,000 বাজেট আছে তার, 1 মাসের জন্য সে খরচ করবে। আপনি কি করলেন, ওই $1,000 বা আপনার $100কে আপনি কি করলেন, এই 30 দিন দিয়ে ভাগ দিলেন। 30 দিয়ে ভাগ দেওয়ার পরে যা আসবে, আপনি চিন্তা করলেন যে আমি পার ডে যদি $1,000 হয়, তাহলে আমি পার ডে $100, আমি পার ডে $100 করে হলে আমার 10 দিনে $1,000 শেষ। তাহলে আমি $100 না, আমি এখানে $30 করে দিব। $30 বা আমি $33 করে পার ডে অ্যাড রান করব। তাইলে আমি যদি পার ডে $33 করে অ্যাড রান করি, তাইলে আমার দিন শেষে প্রায় $1,000 আমার মোটামুটি খরচ হয়ে গেল। তাইলে কি হবে, আপনার এখানে সুবিধা কি, এখানে সুবিধা হলো যে আপনি প্রত্যেক দিনের ডাটাটা ইজিলি অ্যানালাইসিস করতে পারবেন, যে আমি পার ডে $33 করে আমি খরচ করছি, আজকের দিনে আমি কেমন রেসপন্স পাইছি, কালকের দিনে আমি কেমন রেসপন্স পাইছি, এটা আপনি ইজিলি বের করতে পারবেন। বাট আপনি যদি লাইফ টাইম বাজেটে দেন, তাহলে কি হবে, আপনার কোনোদিন $10 অ্যাড চলবে, কোনোদিন $20 অ্যাড চলবে, কোনোদিন আবার $5 অ্যাড চলবে, আবার কোনোদিন $50 অ্যাড চলবে। ওই যে আপনি 1 সপ্তাহের জন্য $100 খরচ করতেছেন, প্রত্যেকদিন সেম বাজেটে আপনার খরচ হবে না, কোনোদিন কম কোনোদিন বেশি। এই জন্য আপনি কনফিউজড হয়ে যাবেন যে আমার আজকের দিনের রেজাল্ট ভালো আসছে, না গতকালকে যে অ্যাড রান হয়েছে সেটার জন্য আমার রেজাল্ট ভালো আসছে। আমি আজকের দিনে $10 খরচ করে আমি 10টা মেসেজ পাইলাম, আর আগামীকালকে বা গতকালকে আমি $20 খরচ করে 15টা মেসেজ পাইছি। তাহলে আমার $10 খরচ করে 10টা মেসেজ বেটার, না $20 খরচ করে 15টা মেসেজ বেটার হয়েছে? অবশ্যই $10 10টা মেসেজ। যদি $20 হিসেব করা হয়, তাহলে আমার 20টা মেসেজ পাওয়ার কথা ছিল, সেখানে আমি 15টা মেসেজ পাইছি, আমার 5টা মেসেজ আমার কম আসছে। তো এইভাবে আপনারা অ্যানালাইসিস গুলো করতে পারবেন। ওকে। তো আমরা যেহেতু সবাই ব্র্যান্ড নিউ, একবারে নতুন, তাহলে আমরা ব্র্যান্ড নিউ থেকেই শুরু করি।
এখানে আসার পরে আমাদের ঠিক এভাবে ড্যাশবোর্ডটা শো করবে। এখানে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। তো এই একটা অ্যাড রান করলে তিনটা পার্ট থাকে। একটা অ্যাডের তিনটা অংশ, একটা হলো ক্যাম্পেইন, একটা হলো অ্যাড সেট, একটা হলো অ্যাডস। তো ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন হলো আপনি ধরেন একটা প্রোডাক্ট, ঠিক আছে, ধরেন একটা কলম নিয়ে আপনি অ্যাডভার্টাইজ দিবেন। ওকে, তাহলে কলম নিয়ে আপনি ক্যাম্পেইন একটা অ্যাড রান করবেন, তাহলে আপনি এখানে একটা নাম দিতে পারেন যে ক্যাম্পেইন পেন বা কলম দিয়ে আপনি একটা ক্যাম্পেইন দিতে পারেন। এরপরে অ্যাড সেটের কাজ কি? অ্যাড সেটের কাজ হলো এই কলমটা আপনি কাদেরকে দেখাইতে চাচ্ছেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে। আপনি কি স্কুল কলেজে স্কুলের স্টুডেন্টদের দেখাতে যাচ্ছেন, নাকি আপনি কলেজের স্টুডেন্টদের দেখাতে যাচ্ছেন, না ভার্সিটির স্টুডেন্টদের দেখাতে যাচ্ছেন, নাকি আপনি সকল স্টুডেন্টদেরকে দেখাতে যাচ্ছেন, নাকি আপনি শুধু টিচারদের দেখাতে যাচ্ছেন, নাকি আপনি পেরেন্টসদেরকে দেখাতে যাচ্ছেন, কাকে দেখাতে চাচ্ছেন আপনার অ্যাডটা, সেটা যে জায়গাতে সেট করে সেটাই হলো অ্যাড সেট। এরপর হলো কোন লোকেশনে আপনি সেট করবেন অ্যাডটা, সেই জিনিসটা আপনি সেট করবেন এই অ্যাড সেটের মধ্যে। ওকে, এর পরবর্তী ধাপ হলো অ্যাড। আপনি যে কলমের বিজ্ঞাপন দিবেন সেটা কি ভিডিও অ্যাড হবে, নাকি একটা ইমেজ অ্যাড হবে, কোন টাইপের অ্যাড হবে, সেটা নির্ধারণ হবে আমাদের অ্যাড এর মধ্যে। ওকে, এরপর হলো যে আমরা যে একটা পোস্ট করি, ধরেন এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, এই পোস্টের ছবি কেমন হবে, এরপরে এখানে টাইটেল কি হবে, এরপরে এখানে বাটন কি, সেন্ড মেসেজ থাকবে না অর্ডার নাও থাকবে, কি থাকবে। এখানে আমরা যদি ঘুরি, আমরা যদি এখানে যাই, আমরা একবার রিলোড দিয়ে দিই। এখানে দেখেন, এখানে মেসেজ থাকবে না এভাবে থাকবে, কি থাকবে, এগুলো আপনার কি, আপনার এখানে আমরা সেট করতে পারবো অ্যাডস এর মধ্যে। তাইলে আমরা এখন প্র্যাকটিক্যালি একটা অ্যাড কিভাবে রান হয় সেটা একটু দেখবো। তাহলে আমরা অ্যাড এর মধ্যে ক্লিক করব। অ্যাড এর মধ্যে ক্লিক করলে দেখেন কি আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। বাট আমাদের এখানে কি ছিল, আমরা যদি পেজের মধ্যে যাই, আমরা যদি কম্পেয়ার করি একটু, বুস্ট পোস্টে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে কি ছিল, মাত্র অটোমেটিক ছিল, যে অটোমেটিকলি চলবে যে কারো কাছে যাবে। একটা হলো গেট মেসেজ, গেট এঙ্গেজমেন্ট এবং ওয়েবসাইট ভিজিট, মাত্র তিনটা। বাট সেই জায়গাতে এখানে আপনার প্রফেশনাল ওয়েতে আসার কারণে কয়টা পাচ্ছেন, অ্যাওয়ারনেস পাচ্ছেন, ট্রাফিক পাচ্ছেন, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। এগুলোর মধ্যে আবার ক্যাটাগরি আছে দেখেন। আপনার যদি অ্যাওয়ারনেস দেন সেক্ষেত্রে রিচ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, ভিডিও ভিউ আছে, এরপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। যদি ট্রাফিকে যান তাহলে লিঙ্ক ক্লিক আছে, ল্যান্ডিং পেজ ভিউ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম মেসেজ ক্যাম্পেইন, এখানে যে মেসেজ ক্যাম্পেইন সেইটাও আছে। এছাড়াও আরো এক্সট্রা বেনিফিট আছে। যদি এঙ্গেজমেন্টে যান, এখানে গেলে মেসেজ আছে, ভিডিও ভিউ আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন। লিডে যদি আমরা যাই, ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে পারবেন, মেসেজ, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, কনভার্সন, কল। অ্যাপ প্রমোশনে কি আছে, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, সেলসে গেলে কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেজ, কল। এখন আমরা শুরু থেকে আসি। দয়া করে মেসেজ যারা দিচ্ছেন মেসেজ না দিয়ে, আহ আসিফ বাবু, জি আপনার যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে লিভ নিতে পারেন। লিঙ্কডইন নিয়ে কথা বলতে চান, লিঙ্কডইন নিয়ে আমি কোনো কথা অ্যান্সার দিব না। আপনি কথা বলতে চাইলে বলতে পারেন, বাট আমি কোনো অ্যান্সার দিব না। কারণ আমি ফেসবুক দেখাচ্ছি, এখন ফেসবুক নিয়ে আমি কথা বলবো। তো যারা যারা মেসেজ করতেছেন দয়া করে মেসেজ না করে এই জিনিসটা বোঝেন ভালো করে। আপনি যদি এই ফেসবুকটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে ডিজিটাল মার্কেটিং এর, সবগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল হলো ফেসবুক অ্যাড ম্যানেজার। এটা যে ব্যক্তি বুঝতে পারবে তার জন্য গুগল অ্যাডভার্টাইজ বলেন,
টুইটারে বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, সবগুলো সেম, সবগুলো ইজি। এখন বলতে পারেন ইনস্টাগ্রাম বাদ দিলেন কেন? কারণ আপনারা সবাই জানেন যে মেটা হলো যে এখন ফেসবুকের মেন মাদার কোম্পানি হলো মেটা। মেটার আন্ডারে কি আছে? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি এই ফেসবুক থেকেই আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড চালাইতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে পারবেন, আপনি ফেসবুকে অ্যাড চালাইতে পারবেন। ওকে, তাহলে এই একটা প্ল্যাটফর্ম থেকে আপনি তিনটা প্ল্যাটফর্মেই অ্যাড চালাতে পারবেন। তো এটা ভালো করে যদি বুঝতে পারেন তাহলে বাকি সবগুলো আপনার জন্য ইজি। যেমন আপনার ধরেন একটা যদি আপনি মোটরসাইকেল চালানো শিখতে পারেন বা একটা সাইকেল চালানো শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো মডেলের সাইকেল দেওয়া হোক অথবা মোটরসাইকেল দেওয়া হোক, আপনি চালাতে পারবেন। আপনি 100 সিসি বা 80 সিসির একটা বাইক দিয়ে আপনি বাইক চালানো শিখছেন, এখন যদি আমি 200 সিসির একটা বাইক দিই বা 150 সিসির বাইক দিই, এমন না যে আপনি চালাইতে পারবেন না। ঠিক আছে? তো আপনি অবশ্যই চালাইতে পারবেন। হয়তোবা তার পাওয়ার একটু বেশি থাকবে বা একটা ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ থাকবে। আহ, তো ঠিক ওইরকমই আপনি যদি এই ফেসবুকটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো অ্যাড ম্যানেজার আপনাকে অ্যাড ম্যানেজ করা বা অ্যাড হ্যান্ডেল করা ইজি হয়ে যাবে। তাহলে এখন আসি আমরা অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কখন দিব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কখন কোন ক্লায়েন্টের জন্য কোন টাইপের অ্যাড রান করব। আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমি আমার প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে যাচ্ছি বা আমি আমার কোম্পানির জন্য অ্যাড রান করতে যাচ্ছি। এখন কোম্পানির জন্য অ্যাড রান করতে চাচ্ছে, তাইলে আপনি কি অ্যাড দিবেন? আপনি কি সেলস অ্যাড দিবেন? আপনি কি তার কোম্পানি বেচার জন্য অ্যাড রান করবেন? অবশ্যই না। আপনার, সে আসছে তার কোম্পানির প্রচারের জন্য। তাহলে আপনাকে জানতে হবে যে কোম্পানির প্রচারের জন্য কোন টাইপের অ্যাড ইউজ করে। কেউ যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমি প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, তখন আপনি যদি ট্রাফিক অথবা অ্যাওয়ারনেস দেন তাহলে তো হবে না। আপনাকে জানতে হবে যে প্রোডাক্টের জন্য কোন টাইপের অ্যাড দিতে হবে। তো মনোযোগ দিয়ে দয়া করে শুনবেন, অনেক মেসেজ করেন না করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা অ্যাটলিস্ট আজকের ক্লাসটা করেন। বাকি ক্লাস কোনোদিন করা লাগবে না, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আপনাদের কাছে সবার কাছে এটাই অনুরোধ। ওকে, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন চলে? একটা কোম্পানি বা একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে আমি একটা প্রমোশন দিতে যাচ্ছি, একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি ফেসবুকে। আপনার অ্যান্সার হবে বা আর এর প্রতি উত্তরে আপনি যা জিজ্ঞেস করবেন, আপনি কি আপনার কোম্পানির জন্য প্রমোশন করতে চাচ্ছেন নাকি আপনার প্রোডাক্টের প্রমোশন করতে যাচ্ছেন বা আপনি কি চাচ্ছেন? সে আপনাকে বলবে যে আমি আমার কোম্পানির জন্য হয় প্রোডাক্ট প্রমোশন চাচ্ছি, অথবা আমি একটা নতুন XYZ নামের একটা প্রোডাক্ট আনছি, এই প্রোডাক্টটা মানুষের কাছে পরিচিতি প্রদান করতে চাচ্ছি। দেখেন, প্রোডাক্ট আনছে, সে প্রোডাক্ট বিক্রি করবে না, সে প্রোডাক্টের প্রমোশন চাচ্ছে। তাহলে কোথায় যাবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে যাবে। কোনো ধরনের যদি প্রচার যে মানুষের কাছে জানাবে, ভালো করে শুনেন, মানুষের কাছে জানাবে যে আমার কাছে একটা মোবাইল আছে, আমি এই মোবাইল দিয়ে কি করা যায়? কথা বলা যায়, ছবি তোলা যায়, ভিডিও করা যায়, গেম খেলা যায় এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ করা যায়। আমি শুধু মানুষকে এটা জানাতে চাচ্ছি। ওকে, অথবা আমি চাচ্ছি যে আমি মোবাইলের একটা কোম্পানি, আমি কি স্যামসাং নামের একটা কোম্পানি বা আইফোন অ্যাপেল নামে একটা কোম্পানি আনছি, এরা কি করে? মোবাইল বানায়। ওকে, এরা বিভিন্ন টাইপের স্মার্টফোন বানায়, মোবাইল বানায়। আপনারা চাইলে এখান থেকে ইন ফিউচার মোবাইল কিনতে পারেন। এই টাইপের এক কথায় প্রমোশন, মানুষের কাছে প্রচার করবে যে একটা কোম্পানির বা প্রোডাক্টের বা সার্ভিসের, সেটা যাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেনে। অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে? রিচ আছে। আপনি কত মানুষের কাছে মানুষের কাছে আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড অথবা ক্লায়েন্টের প্রোডাক্টটাকে প্রমোট করবেন, সেটা রিচ ক্যাম্পেইনের মধ্যে যাবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা ক্লায়েন্ট এসে বললো যে আমার XYZ নামের কোম্পানি আছে, আমি চাচ্ছি যে মানুষ জানুক এটা আমি নতুন তৈরি করছি, আমি নতুন লঞ্চ করছি, আমি চাচ্ছি আমার ঢাকা শহরের মানুষজন জানবে অথবা আমেরিকার মানুষজন জানবে যে XYZ নামের একটা কোম্পানি নতুন বাজারে আসতেছে। তাহলে সেটা কি হবে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
এরপরে ক্লায়েন্ট চাচ্ছে যে না, আমার একটা ভিডিও আছে, আমার সেই ভিডিওতে মানুষজন ইন্টারেক্ট করবে, সেটা হবে ভিডিও ভিউ। অথবা আপনার ক্লায়েন্ট এসে বলল, ক্লায়েন্ট হলো একজন দোকানদার, সে বলল যে আমার কি বলে, ফার্মগেট মোড়ে একটা দোকান আছে। ফার্মগেট তো আমরা সবাই জানি, বা মতিঝিল আমরা সবাই চিনি, অথবা ঢাকার কমলাপুরও সবাই আমরা চিনি, বাংলাদেশের সবাই। তো ঢাকার কমলাপুরের মোড়ে অথবা মতিঝিল শাপলা চত্বরে, শাপলা চত্বর আমরা বাংলাদেশে সবাই চিনি, তো শাপলা চত্বরে পাশে আমার একটা দোকান আছে। এই দোকানে আমি চাচ্ছি যে মতিঝিলে যত মানুষ আছে এরা সবাই জানবে যে আমি শাপলা চত্বরের মোড়ে একটা দোকান দিছি, আমার দোকানে ভিজিট করবে। তাহলে হবে কি, স্টল লোকেশন অ্যাওয়ারনেস। ওকে। আপনি তখন ক্লায়েন্টের থেকে ভিডিও অথবা ইমেজ নিবেন, যে যেটা তার দোকানতে রিপ্রেজেন্ট করবে। এখানে সবগুলোর ক্ষেত্রে একই, যে আপনি ক্লায়েন্ট থেকে ভিডিও অথবা ইমেজ কন্টেন্ট নিবেন, যেটা দিয়ে আপনি সেই যে প্রমোশন চাচ্ছে সেটা যেন আপনি করতে পারেন। এতটুকু কি আমরা ক্লিয়ার? মাইক অন করে বলবেন অ্যাওয়ারনেস আমরা ক্লিয়ার সবাই, ইয়েস অর নো? জি স্যার। Yes, sir. Yes, yes, clear. Yes, Sir, sir. clear. ধন্যবাদ। এরপর আসেন ট্রাফিক। ট্রাফিক ক্যাম্পেইনে কি আছে? ট্রাফিক ক্যাম্পেইন আছে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেজ, কল। তো এখন আপনার ক্লায়েন্ট বলল যে আমি চাচ্ছি, আমার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে মানুষজনকে ভিজিট করাতে চাচ্ছে। ওকে। অথবা আমি একটা কন্টাক্ট ফর্ম তৈরি করছি, মানুষজনকে চাচ্ছি আমার ফেসবুক থেকে সেই কন্টাক্ট ফর্ম ঢুকে সেগুলো সে দেখবে। এক কথায়, এক জায়গা থেকে ফেসবুক থেকে অন্য কোথাও, ফেসবুকের বাইরে কোনো জায়গাতে একটা ক্লায়েন্টকে যদি নিয়ে যেতে হয়, সেটা হবে ট্রাফিক ক্যাম্পেইন। ওকে। সেটা মেসেজও হইতে পারে, যে আপনার ক্লায়েন্ট, ধরেন আপনি একটা বিজ্ঞাপন দিলেন যে XYZ নামের একটা কোম্পানি লঞ্চ হয়েছে, আহ, বিস্তারিত জানতে মেসেজ করুন। তো আপনার ক্লায়েন্টরা যদি ইন্টারেস্টেড হয়, তাইলে কি হবে, মেসেজ ক্যাম্পেইন যদি চালান তাইলে আপনাকে মেসেজ দিবে যে আচ্ছা আপনার XYZ নামের কোম্পানি কি করে। আপনি তখন বলবেন যে আমার এটা মোবাইল কোম্পানি, অথবা আমার এটা একটা মোবাইলের কি, XYZ একটা মোবাইল, আমি মোবাইলটা নতুন লঞ্চ করছি, এটা সম্পর্কে আপনারা জানলে। ওকে। অথবা আপনাকে কল দিল। ল্যান্ডিং পেজ, ওই যে ল্যান্ডিং পেজ হলো আপনার ওয়েবসাইট বা লিঙ্ক, যেটা এই দুইটাই সেম জিনিস, যে একটা ওয়েবসাইটের মধ্যে আপনি নিয়ে গেলেন। ঠিক আছে। ধরেন কি বলে, বিক্রয়.com বললো যে আমি এক ফেসবুকে একটা অ্যাড দিব যে বিক্রয়.com বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেই লিঙ্কটা দিয়ে দিল, মানুষজন কি করলো, ওই বাটনে বা লিঙ্কে ক্লিক করে বিক্রয়.com এ চলে গেল। তাহলে কি হলো, ট্রাফিকটা ফেসবুক থেকে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে গেছে। আমরা ট্রাফিক ক্যাম্পেইন কি জিনিস সবাই ক্লিয়ার? ইয়েস অর নো, মাইক অন করে একটু বলবেন। জি স্যার। Yes, sir. Yes. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কখন কোন অ্যাড চালাবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আসে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি জিনিস? আপনি একটা পোস্ট করছেন বা আপনি একটা অ্যাড রান করবেন, আপনার ক্লায়েন্ট, ধরেন এখানে আমি যাই, এখান থেকে লিভ পেজে দিই। আপনার ক্লায়েন্ট এসে বলল যে আমার এই একটা পোস্ট আছে, এই পোস্টটা দিয়ে আমি চাচ্ছি যে মানুষজন আমার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা কিনবে। ঠিক আছে। এই সার্ভিসটা কিনবে, আমাকে মেসেজ করবে, আমি তাদের সাথে কথা বলে আমার সার্ভিসটা বিক্রি করব। তখন আপনি কি করবেন, আপনি পোস্ট এঙ্গেজমেন্টে যাবেন, যে আপনার কি হবে, মানুষজন মেসেজের মাধ্যমে আপনার এই পোস্টটা দেখবে, দেখে আপনার ক্লায়েন্টের সাথে মেসেজে যাবে, মেসেজে যেয়ে কথা বলে সে সার্ভিস বা প্রোডাক্টটা সে কিনবে। অথবা আপনার ইউটিউবে একটা ভিডিও আছে, ভিডিও ভিউ মূলত হলো ইউটিউব ভিডিও ভিউ, অথবা আপনারা যারা অনেকে আছে যে মনিটাইজেশন অন করতে চায়, সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট রান করে, মানুষজন দেখে, দেখে সেই ভিডিও ভিউটা বৃদ্ধি করে। ওকে। এরপর হলো পোস্ট এঙ্গেজমেন্ট, যে আমি শুধুমাত্র এই পোস্টটার মধ্যেই চাচ্ছি এঙ্গেজ হোক। এটা যদি ভিডিও ভিউ হয় তাহলে ভিডিও হবে, অনেক মানুষজন ভিউ করবে,
আর যদি এরকম ইমেজ হয় তাহলে মানুষজন দেখবে। ওকে। আর কনভার্সনটা হলো যে আমার আমি চাচ্ছি এই পোস্টটা, একটা হলো যে আমি মানুষকে দেখাইতে যাচ্ছি, আরেকটা হলো যে আমি যে এখানে দেখাইতে যাচ্ছি এটার মাধ্যমে আমি কি চাচ্ছি, আমি একটা সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি, মানুষের কাছে সার্ভিসটা বিক্রি করতে যাচ্ছি। তাহলে আমি এখানে কি লিখবো, সার্ভিস মানুষের কাছে বিক্রি করতে যাচ্ছি, সেইটার জন্য হবে কনভার্সন। ওকে। কনভার্ট হয়ে যাবে, একবারে সেলে কনভার্ট হয়ে যাবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি ক্লায়েন্টের আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন, এর জন্য কনভার্সন। এরপর আসেন লিড ক্যাম্পেইন। লিড বলতে আমরা কি বুঝি, আমরা অলরেডি লিঙ্কডইন সম্পর্কে অবগত আছি। লিড বলতে আমরা বুঝি যে একটা মানুষের ডাটা বা ইনফরমেশন, যেটাকে আমরা লিড কালেকশন বা লিড জেনারেশন বলে থাকি। তো আপনি টাকা খরচ করে মানুষজনের ইনফরমেশন কালেক্ট করবেন, সেটা হলো লিড ক্যাম্পেইন। এটার মাধ্যমে আপনি একটা এখানে ফর্ম তৈরি করতে পারবেন, সেই ফর্মের মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন, অথবা একটা গুগল ফর্ম অথবা একটা ওয়েবসাইট আমি দেখাই। ইন্টারনেট ঝামেলা করতেছে। ওকে, আসছে। এখানে যাওয়ার পরে আমরা যদি কন্টাক্ট ফর্মে যাই, আপনি কি করলেন, মানুষজনকে এখানে আসলেন, এখানে একটা ফর্ম আছে, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপরে কোন সাবজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছে, এরপরে কবে কনসালটেন্সি রাখতে যাচ্ছে, এবং মেসেজ। তো আপনি এরকম কিছু যদি ডাটা চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, ডাটা কালেকশনের জন্য লিড ফর্ম বা লিড ক্যাম্পেইনটা চালাবেন। অ্যাপ প্রমোশন কি, অনেক সময় আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ প্রমোশনের ভিডিও দেখে থাকি। ওকে। আমরা যদি এখানে যাই, নেটে আসলে ঝামেলা করতেছে। ওকে। অনেক সময় আমরা এখানে যাই, এখানে আমরা যদি যাই, যাওয়ার পরে কিছু ভিডিও দেখি। এখানে যদি আমরা একটু ঘুরি, ওকে, এখানে আসতেছে না, এখানে আসবে আশা করি। এটা কি একটা স্পন্সর চলে আসছে। ওকে। এ কি করতেছে, এখানে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে। এরপরে হলো যে আমরা যদি এখানে দেখি, আমরা যদি এরকম স্ক্রল করতে থাকি, আমরা অনেক ধরনের, এই যে একটা স্পন্সর। ওকে। এখানে ওয়াচ নাও, এ কি চাচ্ছে, এ চাচ্ছে যে এই ভিডিও অ্যাডটা মানুষজন দেখুক। ওকে। এর পরবর্তীতে আপনারা যদি এখানে থ্রি ডটে ক্লিক করেন, এরপরে হলো যে ওয়াই এম আই সিইং দিস অ্যাড, আপনি এখানে যদি ক্লিক করেন, দেখতে পাবেন যে সে কোন অ্যাক্টিভিটি বা আপনাকে কেন টার্গেট করছে। ওকে। আপনাকে কেন টার্গেট করছে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন।
ওকে, যে কোন হিসেবে এখানে টার্গেটিংটা করা হয়েছে। এখানে গেলে দেখতে পাবো, এখানে আসে না, এই যে দেখেন এখানে কি, এখানে একটা প্রোডাক্ট সে বিক্রি করতে যাচ্ছে। বলেন তো এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তাহলে কোন ক্যাম্পেইন চালাইছে? কারো কোনো আইডিয়া আছে, বলতে পারবেন? সেল ক্যাম্পেইন। কোন ক্যাম্পেইন চালু করা হয়েছে? Sales. সেল ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন, সঠিক। সেল Yes. ক্যাম্প। এখানে সেলস ক্যাম্পেইন কেমনে আমরা বুঝবো, আরো ডিটেলসে যদি বুঝতে চাই, এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। শপ নাও বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা কোথায় চলে গেলাম? একটা ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। তো এটা একটা সেল ক্যাম্পেইন চলতেছে। ওকে, আমরা তাহলে এখানে কি, এটা কি, এটাও একটা সেল ক্যাম্পেইন, এটাও একটা সেল ক্যাম্পেইন চলতেছে। ওকে, এখানে এটাও, এটাও একটা সেল ক্যাম্পেইন। ঠিক আছে, এটাও একটা সেল ক্যাম্পেইন চলতেছে। এটা কি, এটাও একটা সেল ক্যাম্পেইন। এখানে অর্ডার নাও, এখানে একটা ওয়েবসাইটের লিংক আছে। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সেল ক্যাম্পেইন। এটা কি, এটাও একটা সেল ক্যাম্পেইন। আর আমরা যদি এখানে যাই, এটা কি, এটা একটা পোস্ট এঙ্গেজমেন্ট। অথবা এই যে দেখেন, এখানে তারা কি চাচ্ছে, তারা চাচ্ছে এখানে লিংকে ক্লিক করে কেউ একজন এখানে সাইন আপ করবে। এটা একটা কি, আপনার এঙ্গেজমেন্ট পোস্ট অথবা ট্রাফিক, এই দুইটার মধ্যে একটা চলতেছে। এগুলো যদি দেখেন যে ক্লিক, লিংকে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এগুলো হয় ট্রাফিক, নইলে এঙ্গেজমেন্ট, এই দুইটার মধ্যে একটা ক্যাম্পেইন চলতেছে। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং সেল ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়েও সেল করা যায়, আবার সেল ক্যাম্পেইন দিয়েও সেল করা যায়। দুইটার মধ্যে পার্থক্য কোথায়, এক ভাই বললো। দুইটার মধ্যে পার্থক্য হলো, ফেসবুক যখন নতুন এই অবস্থানে ছিল না, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন বা পুরাতন আরো 2-3 বছর 5 বছর আগে, 2-3 বছর আগের ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে এই ড্যাশবোর্ডটা অন্যরকম ছিল। এঙ্গেজমেন্টের মধ্যে কখনো সেলের অপশন ছিল না, ওয়েবসাইটে সেলের অপশন ছিল না, সেলের মধ্যে সেল অপশনটা ছিল। তো এঙ্গেজমেন্টটা মূলত ডিজাইন করা হয়েছে মেসেজের মাধ্যমে আপনি সেল জেনারেট করবেন, মেসেজের মাধ্যমে সেল জেনারেট করবেন, নতুন করে ওয়েবসাইটের লিংক কানেক্ট করে আপনি সেল করতে পারেন। সেই অপশনটা নতুন করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে অ্যাড করা হয়েছে। আর সেলের মধ্যে মেন টার্গেটটা বা যখন শুরু করা হয়েছে, মেন টার্গেট করা হয়েছিল যে ওয়েবসাইটের লিংক দিয়ে ওয়েবসাইটের বা ই কমার্স সাইটের থ্রুতে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বিক্রি করতে পারবে মানুষজন। এই কনসেপ্টে কিন্তু মেনলি সেল ক্যাম্পেইনটা ফেসবুক নিয়ে আসছিল। পরবর্তীতে আপডেট আস্তে আস্তে বর্তমানে 2 বছর, 2.5 বছর ধরে এখন কি হচ্ছে, এখন তারা সেলের মধ্যে নতুন করে একটা দিয়ে দিছে কনভার্সনের মধ্যে, যে আপনি ওয়েবসাইট চাইলে ওয়েবসাইট করতে পারেন, অথবা মেসেজ ক্যাম্পেইন করে যারা ইন্টারেস্টেড একটা প্রোডাক্ট সেল করার জন্য, প্রোডাক্ট কেনার জন্য, তাদের কাছে পৌঁছায় দিবে। ওকে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মূলত হলো যে যারা অতিরিক্ত পরিমাণে পোস্ট দেখে বা একটা পোস্টের প্রতি অনেক মনোযোগ দিয়ে দেখে, তাদের জন্য, তাদেরকে এঙ্গেজড করে। আর সেল ক্যাম্পেইন হলো, আপনার ধরেন এক, কি বলে, ঢাকা শহরকে আপনি টার্গেট করে একটা অ্যাড রান করছেন। তো ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ তো কেনাকাটা করেন অনলাইনে। তো ফেসবুক কি করে, আপনারা, আমরা যে ইন্টারনেট ইউজ করি, ফেসবুক এগুলো মনিটর করে, ফেসবুক গুগল সবাই এগুলো মনিটর করে। তো তারা দেখে যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি অনলাইনে প্রোডাক্ট, এই শপ নাও বাটনে ক্লিক করে প্রোডাক্ট কেনা বেচা করে,
তাদের আলাদা করে একটা সেক্টর তৈরি করে। সেই সেক্টরে তারা কি করে, যারা সেল ক্যাম্পেইন দেয় শুধুমাত্র ওদেরকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইনটা রান করে। তো আপনার যদি, আপনার ক্লায়েন্টের যদি কন্টেন্ট ভালো থাকে, সবকিছু ভালো থাকে, তাহলে যারা রেগুলার কেনাকাটা করে সেল ক্যাম্পেইন থেকে, ওখানের অধিকাংশ মানুষই আপনার প্রোডাক্টটা কিনবে। বাট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হলো যে আপনি পুরো ঢাকা শহরের মানুষজনকে দেখাচ্ছেন, যারা কেনাকাটা করে তারাও দেখবে, এবং যারা কেনাকাটা করে না, তারা এমনি অনেক বেশি পোস্ট দেখে, তাদেরকেও দেখাবে। আশা করি ওসমান গনি ভাই আপনার অ্যান্সার পেয়েছেন। সেলস এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি জিনিস? আচ্ছা, তো অ্যাপ প্রমোশন কি জিনিস? অ্যাপ প্রমোশনটা হলো যে আপনার মানুষজন, আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে বিভিন্ন ধরনের গেম ইনস্টল করার কথা বলে, এরপরে বিভিন্ন ধরনের আপনার কি বলে আহ, বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে। সেগুলো সম্পূর্ণ যায় আপনার এই অ্যাপ ইনস্টলেশন বা অ্যাপ ইভেন্টের মধ্যে। আর সেলসটা একটু আগে তো ব্যাখ্যা করলাম, আবারও বলছি। সেলস ক্যাম্পেইনটা হলো মূলত আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিরেক্ট ই কমার্সের থ্রুতে বিক্রি করতে যাচ্ছেন মেনলি। এটা ডিজাইন করা হয়েছিল ফেসবুক এই কনসেপ্টে। পরবর্তীতে অনেকে দেখতেছে যে মেসেজের মাধ্যমেও সেল চাচ্ছে। অনেকের ওয়েবসাইট নাই, কিন্তু সে যারা কেনাকাটা করে এরকম টাইপের মানুষের কাছে মেসেজের মাধ্যমে সেল করতে চাচ্ছে। তো তখন এখানে মেসেজ কনভার্সনটাও অ্যাড করা হয়েছে। তো আমরা শুরু থেকে দেখি কোন অ্যাড দেখতে কেমন। তো অ্যাওয়ারনেসে শুরু করি। কন্টিনিউ বাটনে যদি আমরা ক্লিক করি, সর্বপ্রথম এখানে হলো কি ক্যাম্পেইনের নাম, আপনি ক্যাম্পেইনটা কেন রান করতে চাচ্ছেন। তো আমি এখানে দিলাম যে এলডিএম 70 টেস্ট অ্যাওয়ার সরি টেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরপরে এখন এখানে ক্যাটাগরি কি আমরা সিলেক্ট করব? না, এখানে ক্যাটাগরিটা মূলত হলো ক্রেডিট, হলো যে আপনার যারা ব্যাংকিং সেক্টর আছে তাদের জন্য, অথবা কেউ তার কোম্পানিতে লোক হায়ার করতে যাচ্ছে এমপ্লয়মেন্টের জন্য তারা, অথবা কেউ প্রপার্টি সেল করতে যাচ্ছে তাদের জন্য, অথবা পলিটিক্যাল কোনো ইস্যু যদি থাকে, সেই ক্ষেত্রে এই চার ক্যাটাগরির জন্যই শুধুমাত্র এই ক্যাটাগরাইজটা। আর এই ছাড়া এর বাইরে যত অ্যাড থাকবে সবগুলো এর বাইরে। ওকে। তো যেহেতু আপনি কোনো ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে বা ব্যাংকিং যারা ব্যাংকের জন্য আলাদা কি মার্কেটিং টিম কাজ করে, তো আপনার আলাদা করে কোনো ফ্রিল্যান্সার বা বাইরে থেকে কাউকে হায়ার করে না একটা ব্যাংকের অ্যাড রান করার জন্য, কারণ এখানে অনেক ক্রিটিক্যাল ডাটা থাকে যেটা বাহিরের মানুষজন জানলে সেটা লিক হইতে পারে। এই জন্য এগুলো কখনোই হয় না। আর একটা কোম্পানি কখনোই তো কারো এজেন্সির জন্য রান করবে না, তার নিজের কোম্পানির লোক লাগলে সে এমপ্লয়মেন্টটা দরকার হয়। এরপরে প্রপার্টি হলো যে যারা প্রপার্টি বিক্রি করে কেনাবেচা করে তাদের অনেক আলাদা একটা টিম থাকে। তো এটা শুধু তাদের জন্য। আর পলিটিক্যাল ইস্যু, এখানে অনেক কিছু থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক মানুষকে ব্লেম করা হয়। যেমন আমরা ফেসবুকে যদি ধরেন, আমি যদি উচ্চ স্বরে কথা বলি, কাউকে বকাঝকা করে আমি আজকে ক্লাসটা নিই, আমি যদি ভিডিওটা আপলোড করি, ইউটিউব সেটাকে রেস্ট্রিক্টেড করে দিবে, কারণ আমি ভায়োলেন্স করছি। আমি এখানে কারোর সাথে বকাঝকা করছি বা ঝগড়া করছি, এটা একটা ভায়োলেন্স হিসাবে সে কাউন্ট করে সে আমার ভিডিওটা পাবলিশ করতে দিবে না। তো আপনি যদি সেখানে এই ক্যাটাগরিতে সিলেক্ট করে আপলোড করেন, তখন ওই ধরনের কোনো ইস্যু দেখা দিবে না। তো এটা আমাদের প্রয়োজনে এটা ইগনোর করি, আমাদের এটা কোনো প্রয়োজনই আসে না। এরপরে হলো যে ক্যাম্পেইন অবজেক্ট, আমরা শুরুতে সিলেক্ট করছি সেল, অ্যাওয়ারনেস। তো এছাড়াও যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান, পরবর্তীতে মাইন্ড চেঞ্জ হয়, তখন আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে চেঞ্জ করার কিছু নেই, আমরা শুরু থেকে জানি আমরা এখানে যাব। এখন হলো বাইং টাইপ। বাইং টাইপের মধ্যে দুইটা অপশন, একটা হলো অপশন, একটা হলো রিজার্ভেশন। ধরেন আমি একটা মোবাইল বিক্রি করব, আমি অকশন রাখলাম যে যে কেউ আমার এই মোবাইলটা কিনতে পারে। ওকে। ফেসবুকে অ্যাড দেওয়ার জায়গা কি আছে? এই ছোট্ট একটা জায়গা আছে অ্যাড দেওয়ার জন্য, এখানে রেগুলার ছোট্ট একটা জায়গা আছে। এরপরে এই যে
আমার নিউজ ফিডের জায়গা আছে। ওকে, এই যে একটা অ্যাড চলতেছে। এরপরে আমার ভিডিওর নিচে এবং ভিডিওর মাঝিতে এই অনেকগুলো ভিডিওর মাঝখানে হুট করে কি একটা অ্যাড চলে আসে, যেমন এই যে একটা অ্যাড চলতেছে। ওকে, এই যে একটা অ্যাড চলতেছে। তো এরকম জায়গা খুব সীমিত। তো এখানে আপনার অ্যাড, ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করেন, মোবাইল নিয়ে কাজ করেন। এখন মোবাইল নিয়ে তো শুধু আপনি পুরো দুনিয়াতে একলা কাজ করেন না, বা বাংলাদেশে আপনি একজন ব্যক্তি তো মোবাইল নিয়ে কাজ করবেন না। আপনার সাথে আরো 10 জন 20 জন কম্পিটিটর আছে যারা কিনা মোবাইল নিয়ে কাজ করবে। তাইলে আপনি তাদের সাথে কম্পিটিশন করে আপনার অ্যাডটা কেমনি উপরে থাকবে বা তাদের অ্যাডটা কিভাবে উপরে থাকবে, সেটা হলো অকশনের মাধ্যমে। ধরেন ফেসবুক তার যে প্রোগ্রামিং আছে এর থ্রুতে সে কি করে, অ্যানালাইসিস করে যে, আমি যদি এখানে দেখাই যে আমার এখানে এইটুকু জায়গা আছে, এইটুকুর মধ্যে কোন ব্যক্তি অ্যাড দিতে চান। আমি বললাম যে আমি 1 টাকা দিব, আরেকজন বললো না আমি 1.5 টাকা দিব, আরেকজন বললো না আমি 2 টাকা দিব। এখন আমার সামর্থ্য নাই যে আমি 2 টাকাতে কম্পিটিটর করে আমি 2.5 টাকা বলবো। তো যে 2 টাকা বলছে তারটাই এখানে শো করবে, আমারটা তখন আর শো করবে না। তার অ্যাড যদি বন্ধ হয়ে যায় তখন আমি আবার 1 টাকা 1.5 টাকার সাথে 1.5 টাকা যে বলছে তার সাথে আমার কম্পিটিশন হবে। যদি আমি এখন 1.5 টাকা দিই, তাহলে 1.5 টাকা যে দিতে যাচ্ছে সে তাকে ফেসবুক বলবে তুমি কি 1 টাকা 75 পয়সা দিবা, তাহলে তোমার অ্যাড দেখাবো। ওকে, এটা হলো পিছনের ব্যাকগ্রাউন্ডের অ্যালগোরিদম যা চলে। আমি তো আপনাদের মুখে বলতেছি, এটা কখনোই আপনারা দেখতে পাবেন না, এটা জাস্ট ফিল করতে পারবেন। ওকে, অ্যাড কখন চলতেছে চলতেছে না এটা জাস্ট ফিল করার বিষয়। কখনো এটা দেখতে পারবেন না, কারণ ভিতরের কোডিং এ কি হচ্ছে না হচ্ছে আপনি এখানে কিছুই দেখতে পাচ্ছেন না। বাট আমি যদি এখানে ইন্সপেক্ট করি, এখানে ব্যাকগ্রাউন্ডে এই কোড গুলোতে ভরা। ওকে, যেটা আপনার ধরাছোঁয়া বাইরে, আপনার বুঝের বাইরে আছে। ওকে, আপনি একটা ক্লিন জিনিস দেখতেছেন, এখানে লেখা দেখতেছেন, বাট এই লেখার ভিতরে বা কিভাবে এই লেখাগুলো লেখা হয়েছে, এই যে দেখেন এখানে একটা টিপস নাম্বার, এরপরে আবার এই যে এখান দিয়ে আবার কথা, এরপরে আবার নিচে আবার কথা, এখানে নিচে গেলে আরেকটা এত এখানে অনেকগুলো কোড দেওয়া আছে। কিন্তু আপনি এখানে প্লেন একটা টেক্সট দেখতে পাচ্ছেন, কিন্তু কোডের মধ্যে কিন্তু এভাবে নাই। এখানে একটা লেখা, তারপর আরেকটা লেখা নিচে, মাঝখান দিয়ে অনেকগুলো কোডিং আছে, এই কোডিংটা এখানে শো করতেছে না। তো অত ডিটেলস আমাদের জানার বিষয় নাই। আমরা যতটুকু বুঝি, অকশন হলো যে ফেসবুকের অ্যালগোরিদম চেক করে যে বেশি টাকা দেয় তারটা আগে শো করে, এর পরেরটা পরে শো হয়। আরেকটা হলো রিজার্ভেশন, যে আপনার জন্য ওই যে কোটা কোটা নির্ধারিত আছে। ধরেন এই কোটার জন্য ভিআইপি কেবিন, ধরেন আমি যদি একটা রেস্টুরেন্ট কি বলে একটা থাকার হোটেলের কথা চিন্তা করি, তো সেই জায়গাতে মনে করেন যে ভিআইপি কেবিন, ওটা কি রিজার্ভ করা, যে 20,000 টাকার ওই কেবিনের জন্য পার ডে পে করবে সে থাকতে পারবে। ওকে, আর নর্মাল গুলো হলো যে 1,000 1500 টাকা, আপনি যদি খালি হয় আপনার সিট পাবেন, খালি না হলে আপনি সিট পাবেন না। ঠিক এখানেও জিনিসটাও সেম, যদি রিজার্ভেশন হয় আপনি ওই এক্সট্রা টাকা দিবেন কিনা, আপনার জন্য বরাদ্দ করা সিট থাকবে। আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আপনি অপশনে যান, আপনার জন্য রিজার্ভেশন না। তো এটাও সবসময় ফিক্স থাকবে। ওকে, এই অপশনটাও ফিক্স থাকবে। এরপর হলো এবি টেস্ট। এবি টেস্ট কি, আপনি ধরেন এখানে এই ছবি দিয়ে, ধরেন এই ছবি দিয়ে আপনি একটা পোস্ট করলেন, আরেকটা এই ছবি দিয়ে পোস্ট করলেন, দুইটা দুইটা অ্যাড রান করলেন। ওকে, এটা দিয়ে একটা অ্যাড, এটা দিয়ে আরেকটা অ্যাড রান করছেন। এরপরে আপনি একটাতে টার্গেট করছেন পুরো বাংলাদেশ, অন্য আরেকটা অ্যাডে টার্গেট করছেন শুধু ঢাকা সিটি। যেটাতে পুরো বাংলাদেশ সিলেক্ট করছেন সেটা নিয়ে আপনি এজ এর রেঞ্জ দিছেন 20 থেকে 40 বছর। আর যেটা এখানে শুধু ঢাকা সিটি, সেটার এজ রেঞ্জ দিয়েছেন আপনি 25 থেকে 45 বা 50। আপনি এক কথায় একটা ক্যাম্পেইনের মধ্যে দুই টাইপের অ্যাড রান করলেন, দেখলেন
যে কোনটার পারফরমেন্স ভালো, বা দুইটা একই সেম ছবি দিয়ে দুই টাইপের ক্যাটাগরি দিয়ে আপনি রান করলেন, যে কোনটার কি পারফরমেন্স ভালো সেটা আপনি রাখবেন এবং অন্যটা বন্ধ করে দিবেন। সেটাই হলো এবি টেস্ট। এটা মূলত আমরা রান করি তখনই যখন আমার ক্লায়েন্টের বা আমার বাজেট অনেক বেশি থাকে, যে আমি চেক করি যে কোন টাইপের কন্টেন্ট দিয়ে ভালো রেসপন্স পাওয়া যায়। সেটা টেস্ট করার জন্য আমার ক্লায়েন্ট অথবা আমরা অনেক সময় এবি টেস্ট চালাই। যদি বাজেট কম থাকে তাহলে কখনো এটা দিবেন না, কারণ এখানে রান করলে এক্সট্রা টাকা খরচ হবে। সেম অ্যাডের জন্য দেখা গেল যে আপনার বাজেট $10, কিন্তু এবি টেস্ট করলে আপনার বাজেট রাখতে হবে $20, কারণ টেস্ট করে দেখতে হবে যে কোনটা ভালো চলতেছে সেটা রাখবেন, অন্যটা বন্ধ করে দিবেন। এরপর আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা কি? আপনি এখানে একটা সেট করে দিতে পারেন। এখান থেকে সে অ্যানালাইসিস করবে যে ঢাকা শহরের মধ্যে কোন লোকেশনে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করতেছে আপনার একটা, উত্তরাতে নাকি ধানমন্ডিতে না মতিঝিলে, কোন জায়গাতে না গুলশানে। যেই জায়গাতে দেখবে যে মানুষজনের ট্রাফিক ভালো আসতেছে, এঙ্গেজ হচ্ছে, আপনি যদি এই বাজেট অনুযায়ী দেন, ফেসবুক কি করবে? ফেসবুক ওই জায়গাতে, ধরেন আপনি পুরো ঢাকা দিছেন, আপনি উত্তরা, ধানমন্ডি, গুলশান, এরপরে মতিঝিল আলাদা আলাদা সিলেক্ট করে নাই, কিন্তু সে অ্যাডভান্টেজ মানে অটোমেটিকলি সে কাজ করবে। এটা হলো অটোমেটিকলি সে কাজ করবে যে কোন লোকেশনে ভালো পারফরমেন্স হচ্ছে সেই লোকেশনে সবচেয়ে বেশি সে টাকা ঢালবে। ওকে, তখন গুলশান, বনানী বা মতিঝিলে সে কম টাকা দিবে, আর সবচেয়ে বেশি টাকা দিবে উত্তরাতে, যে উত্তরা থেকে ভালো রেসপন্স আসছে, আপনাকে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরে এখানে দেখেন ডেইলি বাজেট, আরেকটা হলো লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটে দেখেন অটোমেটিকলি এখানে 700 আসছে, বাট আপনি এটা চাইলে চেঞ্জও করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি অ্যামাউন্টের উপরে। ডেইলি বাজেটের আমি আগে দেখাই, ডেইলি বাজেটের সর্বনিম্ন হলো $1। আপনি পার ডে $1 দিয়ে আপনি একটা অ্যাড রান করতে পারবেন, বাট ভালো আউটপুট পাওয়া যায় না। মিনিমাম $5 থেকে $10 যদি দেন, একটা মিনিমাম একটা আউটপুট পাবেন। আপনারা সবসময় ক্লায়েন্ট যদি বলে যে আমি কত ডলারে অ্যাড রান করবো, আপনি সাজেস্ট করবেন $20 থেকে 50, সরি, $10 থেকে $50 পার ডে বাজেট রাখার জন্য। ওকে, ক্লায়েন্ট যদি বাজেট ভালো থাকে সে তাহলে $50 বা এর বেশি রাখবে, আর ক্লায়েন্টের যদি বাজেট কম থাকে তাহলে মিনিমাম $10 অ্যাড রান করবে। আপনি সবসময় ক্লায়েন্টকে বলবেন যে আপনি $10 থেকে $20 মধ্যে বা $20 অ্যাড রান করেন। কেন? কারণ আমরা যখন এখানে দিই ডেলি বাজেট, অটোমেটিকলি একটা অ্যামাউন্ট চলে আসে, সেটা $20 বা $25। ওকে, তো ক্লায়েন্টকে আপনি এটাই রিকমেন্ডেড করবেন, কারণ ফেসবুক এই অ্যামাউন্টটা এই জন্য দিছে যেন আপনি বেস্ট একটা আউটপুট পান। ওকে, তাইলে ডেইলি বাজেট হলো যে পার ডে $25 করে খরচ হবে। আর লাইফ টাইম বাজেট হলো এই $700 আমি 7 দিনেও খরচ করতে পারি, আবার আমি 1 মাসও এই $700 খরচ করতে পারি। ওকে, আপনি যদি ধরেন আপনি 30 দিন অ্যাড রান করবেন, 30 দিন যদি অ্যাড রান করেন, তাহলে পার ডে মিনিমাম বাজেট কত ডেলি বাজেটে? আগে প্রফিট ফারহানা, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন সেটার হিসাব আমি পরে বলবো। আগে কাজগুলো শিখেন, টাকা কিভাবে আপনার পকেটে আসবে সেটা পরে চিন্তা করেন, আগে কাজ শেখেন। আচ্ছা, আমি বলছিলাম যে পার ডে মিনিমাম কত ডলার বাজেট রাখা যায়, কেউ একজন বলেন তো। $25। 25 $25। এটা তো হলো 25 থেকে ফেসবুক 50। রিকমেন্ডেড করে, বাট আমি 20 চাইলে 10 থেকে 50 সর্বোচ্চ চলে। 25 থেকে সর্বনিম্ন 50, 17 থেকে 20 থেকে 50। $50। সর্বনিম্ন এক $1। ডলার সর্বনিম্ন $1 দিয়ে আমি অ্যাড রান করতে পারবো। আমি স্যার কিন্তু 10 থেকে 20 ডলারের কথা বলছিলেন। সেটা হলো যে আমি রিকমেন্ডেড করব ক্লায়েন্টকে, বাট আমি ফেসবুকে মিনিমাম কত ডলারে অ্যাড রান করতে পারবো আমি। পার ডে এক $1। ডলার $1 দেখেন ইউর সর্বনিম্ন কাছে $1। লো, আপনাকে রেড সিগন্যাল দিচ্ছে, বাট আপনি যদি $1 দেন আপনাকে কোনো সিগন্যাল দিবে না। এর মানে কি পার ডে মিনিমাম আমার $1 নিচে আমি $1 করে খরচ করতেই হবে, $1 নিচে আসার কোনো সুযোগ নাই। ওকে, জি স্যার। ম্যাক্সিমাম
আমার যত ইচ্ছা আমি তত করতে পারি। তো সর্বনিম্ন মানে $1 থেকে শুরু করতে হবে। জি, মিনিমাম $1 থেকে আমার শুরু করতে শুরু হবে। করতে পারি আমরা কাজ। ডলার ওকে। করা যাবে, শুরু জি, করতে হবে এরকম কোনো কথা নাই। শুরু করতে হবে এমন কোনো কথা না, বাট করা যায়, মিনিমাম $1 থেকে শুরু করা যায়। বাট বেস্ট আউটপুট পাইতে হলে আপনারা ক্লায়েন্টকে সবসময় রেকমেন্ড করবেন $10 থেকে $50। ওকে। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন, তাইলে আমি যদি $1 ডেলি বাজেট হয়, আমি কি তাইলে লাইফ টাইম বাজেট $20 দিতে পারবো 1 মাসের জন্য? না, পারবো না। সোজা হিসাব, 30 জি না, দিনে দিতে হবে। $1 করে টাকা লাগে $30 না আমার স্যার। মাস্ট দিতেই হবে। তাহলে লাইফ টাইম বাজেটের মিনিমাম রেঞ্জ হলো, আপনি যদি 1 মাসের জন্য দেন তাহলে $30। $30। 30 আপনি ডলার যদি 3 দিনের জন্য দেন তাইলে আপনি $3 দিতে পারেন লাইফ টাইম বাজেট। ওকে। জি আপনি যদি 3 দিনের জন্য দেন তাহলে মিনিমাম $3 বাজেট দিতে পারেন। আপনি যদি 2 দিনের জন্য দেন তাহলে $2 মিনিমাম মিনিমাম বাজেটটা দিতে পারবেন। ওকে। তো আমরা সাধারণত এগুলো তো করি না, কারণ এটারে ভালো আউটপুট পাওয়া যায় না। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এগুলো বলতেছি। আমরা তো আপনার মিনিমাম আপনি যত দিন হবে সেই অনুযায়ী আপনি কাউন্ট করবেন। তো এই জন্য আমি রেকমেন্ড করি সবসময় ডেলি বাজেটেই কাজ করতে। আমার এত হিসাব নিকাশের কিছু নাই। আমি ভাই পার ডে $10 করে খরচ করব, বা আমার ক্লায়েন্টের রিকমেন্ড হলো $20 করে খরচ করতে। বাট আমরা ক্লায়েন্টকে বলবো যে না, তোমার যদি $500 বাজেট থাকে, তোমার পার ডে $50 যে খরচ করতে হবে এটার কোনো দরকার নাই, বাধ্যবাধকতা নাই। তুমি $20 থেকে শুরু করো একটা মিনিমাম একটা আউটপুট পাওয়ার জন্য। কারণ কি, আপনি যদি টাকা খরচ করেন, ক্লায়েন্ট ভালো দ্রুত আউটপুট দেখতে পাবেন, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে যে না, আমার আউটপুট আসতেছে। আপনি যদি চিন্তা করেন যে না, আমি $10 করে দিব, তাহলে $10 মতো বাজেট থাকবে। এখন এই বাজেট অনুযায়ী কিভাবে মানুষজন আপনার ফেসবুক আপনাকে রেজাল্ট দিবে সেটা আমি একটু ব্যাখ্যা করি। ধরেন আপনার কাছে $100 আছে। এখন আপনি বাজারে গেলে কয় কেজি আলু পাবেন? এখন বর্তমানে আলুর দাম কত বলেন? $100 দিয়ে কয় কেজি আলু পাবেন? 1 কেজি। এক 1 কেজিও পাওয়া যাবে না। 1 কেজি থেকে দেড় কেজি দেড় কেজি দেড় কেজি 60 টাকা বা 70 টাকা চলবে। দেড় তাহলে কেজি বেশি পাওয়া যাবে না। 1 কেজি থেকে 1.5 কেজির মতোই পাওয়া যাবে, এর বেশি পাবেন না, 2 কেজি পাবেন না। যদি জি স্যার। তোর আগে হিসাব করি তাহলে 100 টাকাতে কটুক পাবো? 100 টাকাতে 2 কেজি, দেড় আড়াই কেজি কেজির উপরে পাবো, 3 কেজিও পাইতে পারি। তো এই অ্যাডটা মূলত, এই বাজেটটা ডিপেন্ড করে আপনার বর্তমানে আপনার কস্টিংটা কত চলতেছে, পার মেসেজের কস্টিংটা কত চলতেছে তার উপরে ডিপেন্ড করে আপনার এটা বাজেটটা হয়। যদি ধরেন এখন একটা মেসেজের জন্য ফেসবুক যদি 10 সেন্ট কাটে, তাহলে 1 টাকাতে $1 মানে 100 সেন্ট। আমি সেন্টের হিসাব বাদ, সেন্ট আপনাদের বুঝতে হবে যেহেতু ডলার নিয়ে কাজ করবেন। তো সেন্ট মানে আমাদের বাংলা টাকা যদি আমরা করি, 100 পয়সাতে 1 টাকা। ঠিক আছে, 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে একটা মেসেজের জন্য যদি ফেসবুক 10 পয়সা কাটে, তাইলে 1 টাকাতে আমি কয়টা মেসেজ পাবো? 10টা মেসেজ পাবো। এখন ফেসবুক যদি এখন 2 দিন পরে একটা মেসেজের জন্য 20 পয়সা কাটে, তাইলে আমি 5টা মেসেজ পাবো। ফেসবুক যদি 3 দিন পরে একটা মেসেজের জন্য 5 পয়সা করে কাটে, তাইলে আমি 3 দিন পরে 1 টাকা খরচ করলে আমি 20টা মেসেজ পাচ্ছি। আউটপুটটা কিভাবে আসবে ক্লিয়ার? আপনার ক্লায়েন্ট যদি বলে $1 বা $10 খরচ করলে আমি কেমন আউটপুট পাবো, আপনার ক্লায়েন্টকে কি অ্যান্সার দিবেন? বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এই ব্যাপারটা আরেকবার মনে হয় স্যার ভাই ইয়ে করেন, তো রিপিট এটা করলে আরেকবার একটু ভালো। বললে মানে ভালো হয়, একটু আচ্ছা, জিজ্ঞেস করতে আরেকবার তো। বলি। এখানে আমি ইয়া করি, এখান থেকে আমি যাই, আপনাদের এখান থেকে বুঝাইতে ভালো হবে।
একটু অপেক্ষা করেন, আমি ডাইরেক্ট আমরা প্ল্যাটফর্ম থেকে বুঝি। এগুলো খুব সূক্ষ্ম জিনিস, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবেই যে আমি $10 খরচ করলে রেসপন্স কেমন পাবো। আচ্ছা, এখানে দেখেন একটা ওয়েবসাইট পারচেস। ওকে, এখানে দুইটা ওয়েবসাইট পারচেসে $16 টোটাল খরচ গেছে। টোটাল $16 খরচ গেছে, একটা পারচেসে $8 খরচ গেছে। ওকে, তাইলে এক একটা পারচেসে $8 করে খরচ গেছে। আমরা যদি একটু নিচে আসি, এখানে পারচেস হয়েছে কত? 4টা পারচেস হয়েছে। ঠিক আছে, টোটাল কস্টিং গেছে $28 এবং প্রত্যেকটার জন্য কস্টিং গেছে ষাট ষাট ডলার করে। তাইলে আমার এখানে আগে ছিল $8, এখন আসছে $60, মানে $1 কমে গেছে। আমি যদি আরেকটা দেখাই, এখানে দেখেন দুইটা পারচেস হয়েছে, দুইটা পারচেস হয়েছে, $8 খরচ গেছে, পার পারচেসে মাত্র $4 করে খরচ গেছে। ওকে, এরপরে আবার এখানে দেখেন পারচেস মানে অনলাইনে ই কমার্স সাইট থেকে কেনা, কিনছে মানুষজন। এখানে দেখেন যে দুইটা পারচেস হয়েছে। জাস্ট একটা মিনিট। হ্যালো, এখানে দেখেন এখানেও দুইটা পারচেস, এখানেও দুইটা পারচেস, কিন্তু এই সময় ডাটার দাম বেশি ছিল দেখে এক একটা পারচেসে $4 করে খরচ গেছে। সরি, ছিল দেখে $4 খরচ গেছে। আবার এখানে দাম বেশি থাকার কারণে $5 করে বা $5 করে এক একটা পারচেসে খরচ গেছে। আবার আমরা যদি এখানে হিসাব করি, দুইটা পারচেসে একটা পারচেস করতে $8 গেছে, মানে যেই জায়গাতে আমি $8 দুইটা পারচেস পাইছি, সেই জায়গাতে আমি $8 একটা পারচেস পাইছি। আমার $16 খরচ গেছে মাত্র দুইটা পারচেস পাইতে। আমরা এবার ক্লিয়ার যে ডাটা রেট যখন যেভাবে চলে, আমরা তখন আউটপুট সেভাবে পাবো। ঠিক আছে, এটার কোনো গ্যারান্টি নাই যে আপনি এক্সাক্ট এটাই পাবেন। ঠিক তো আছে, বাট তো স্যার জি ভাই। এখন এটা বুঝবো কিভাবে যে ডাটা রেটটা এখন বাড়ছে কি কমছে? আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, আপনি এখানে পার ডে ধরেন আজকের দিনের ডাটা রেট কত আপনি এখানে দেখতে পাবেন। দেখেন একটা মেসেজে 14 সেন্ট করে খরচ যাচ্ছে। আর আপনি যদি এখানে 2 তারিখে দিই, সেই ক্ষেত্রে 2 তারিখে অ্যাড নাই, 5 তারিখ। ওকে, মেসেজে আমার 41, দেখেন 41সেন্ট করে গেছে, মানে $41 মতো গেছে পার মেসেজে। ওকে, তাহলে আমি যদি 5 তারিখ থেকে 4 তারিখ থেকে 5 তারিখে দিই, এখানে দেখেন প্রত্যেকটা মেসেজের জন্য 14 সেন্ট করে যাচ্ছে। অন্য জায়গাতে আগে আমার কি হয়েছে, 43 সেন্ট, মানে $43 গেছে এক একটা মেসেজে। ওকে, আর সেই জায়গাতে আজকে আমার রেট চলতেছে কত, $14 করে। তো এটা অনেক সময় বাড়বে, অনেক সময় কমবে, আর এই ডাটা নির্ভর করে আপনার কন্টেন্টের উপরে। এই ডাটাটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কন্টেন্টের উপরে। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ভিডিও বলেন, ইমেজ বলেন, রিটেন বলেন, সবকিছু যদি ভালো থাকে, আপনি যদি ঠিকমতো টার্গেটিং করতে পারেন, তাহলে এই ডাটা রেটটা কম আসবে। আপনার যদি টার্গেটিংটা ভালো মতো করতে না পারেন, আপনার এই ডাটা রেটটা বাড়বে। ওকে, তো স্ট্যান্ডার্ড আপনার, আমরা সব সময় এটাকে কাউন্ট করি যে যদি ডাটা রেট বেশি হয় কম হয়, অন অ্যাভারেজে আমরা সব সময় কাউন্ট করি যে $1 আপনি কয়টা, আপনি 10টার মতো মেসেজ পাবেন। ঠিক আছে, আমরা $10 বা এখন যদি $14 করে চলে,
আমি তাইলে এখানে বেশি পাবো না। ওকে, $10, $1 যদি 10টা মেসেজ হয়, এখানে $1 10টা মেসেজ পাবো না, 8টা মেসেজ, 8টা না 7টা বা 6টা মেসেজ পাবো। ওকে, তো অন এভারেজ আপনার মাথায় রাখবেন যে এক একটা মেসেজের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ আমার 20 সেন্ট। ওকে, সর্বোচ্চ 20 সেন্ট খরচ হবে। সর্বনিম্ন আমি যত কমাইতে পারি, সর্বোচ্চ 20 সেন্ট আপনার টার্গেট থাকবে 15 সেন্টের মধ্যে রাখার জন্য। মাত্র অ্যাডটা চলছে তো এই জন্য এটা আস্তে আস্তে এই রেটটা কমে যাবে। আর এক একটা অ্যাড এর পারফরমেন্স চেক করার জন্য মিনিমাম আপনাকে 3 থেকে 5 দিন সময় দিতে হবে। একটা অ্যাড ভালো পারফরমেন্স করবে না খারাপ পারফরমেন্স করবে, এটার জন্য আপনাকে মিনিমাম 3 দিন একটা অ্যাডের পিছনে টাকা ইনভেস্ট করতে হবে। সেটা এবার আপনি $5 করে ইনভেস্ট করে দেখতে পারেন বা $10 করে ইনভেস্ট করে দেখতে পারেন। সেটা আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার মিনিমাম $10 রান করতে হবে এবং 3 দিন মিনিমাম এটাকে দেখতে হবে যে ভালো রেজাল্ট আসে কিনা। কারণ এটা আস্তে আস্তে অপটিমাইজ হয়, অভ্যস্ত হয়। ধরেন আপনাকে যদি আমি একটা নতুন পরিবেশে ছেড়ে দিই, আপনি তা ওই পরিবেশে খাপ খাওয়াইতে পারবেন না, দিনের সাথে আস্তে আস্তে খাপ খাওয়াই নেবেন। তো অ্যাডভার্টাইজমেন্টটাও ঠিক সেরকমই। এখানে নতুন পরিবেশে একটা অ্যাড ঠিক মতো খাপ খাওয়াইতে পারে না, আস্তে আস্তে সে খাপ খাওয়াই নেয়, নেওয়ার পরে একটা ভালো পারফরমেন্স করে। তো প্রথম ক্যাম্পেইনে প্রথম ধাপে আমাদের নাম সিলেক্ট করতে হয়। নাম যে কোনো কিছু দেন, কোনো প্রবলেম নেই, যে কোনো নাম আপনি দিতে পারেন। আর আমি রিকমেন্ডেড করি যে সব সময় আপনারা যে ক্লায়েন্টের জন্য বা যে প্রোডাক্ট বা যে সার্ভিসের জন্য বা যে পেজের জন্য কাজ করবেন তার সাথে মিলায়ে একটা নাম রাখতে, তাইলে আপনি একটা ক্যাম্পেইন এখানে যে চলবে এই প্রথম সারির নাম দেখলে আপনি বুঝতে পারবেন যে কার জন্য আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন। তো প্রথম ধাপে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন। আপনি যদি এখানে ডেলি বাজেট না দেন তাইলেও কোনো সমস্যা নেই, দিতেও পারেন। এখানে ডিপেন্ড করে আপনি দুইভাবে সবসময় চেক করবেন যে এখানে যদি আমি বাজেট দিই তাইলে কেমন রেজাল্ট আসে। আবার ভিতরে আমি যদি এখানে যদি আমি এখন দিলাম না, নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে আমি কি করলাম, LDM 70 যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ধরেন এগুলোর দরকার নেই, দিলাম না, এভাবেও রাখতে পারেন। নাম কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমার এই সেটিং গুলো। পারফরমেন্স গোল, আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করবেন এটার উদ্দেশ্যটা কি? আপনি কি সর্বোচ্চ মানুষের কাছে রিচ করতে যাচ্ছেন নাকি সবচেয়ে বেশি মানুষজন আপনার এই অ্যাডটা দেখবে? এখন রিচ আর ইমপ্রেশন এটার মধ্যে পার্থক্যটা কি? রিচ হইলো আমরা এখন কতজন আছি, 118 জন আছি। আমি একটা অ্যাড রান করলাম, 118 জন মানুষ দেখলো, এর মানে 118টা রিচ হয়েছে, মানুষজনের কাছে রিচ হয়েছে। এখন আমি কি করলাম, 118 জনের মধ্যে সবাইকে জোর করলাম যে ভাই তুমি এই অ্যাডটা দেখো। আপনারা 118 জনের মধ্যে মাত্র 118 জন তো প্রথমবার রিচ করলো এবং প্রথমবার 118 জন কাউন্ট হবে। এবং এরপর আমি বললাম যে তোমরা অ্যাডটা দেখো। এর মধ্যে থেকে আপনারা বললেন যে ভাই অ্যাড তো দেখছি, আমি দেখবো না। আরেকজন চিন্তা করলেন যে আচ্ছা ভাই বললো একবার দেখি, তো এর মধ্যে 18 জন দেখলো। ওকে, 118 জনের মধ্যে মাত্র পরবর্তীতে আমি বললাম যে তোমরা আবার অ্যাডটা দেখো। এর মধ্যে থেকে আপনারা সবাই না দেখে মাত্র 18 জন দেখছেন। তাইলে কি হবে, প্রথম 118 জনের সাথে পরের 18 মানে 136টা ইমপ্রেশন তখন কাউন্ট হবে। ওকে, একটা মানুষের কাছে কতবার অ্যাড দেখাচ্ছে সেটা হয় ইমপ্রেশন। ওকে, আমি যদি তিন 2জন মানুষের কাছে আমার অ্যাডটা দেখাই, 2জন মানুষ প্রথমবার অ্যাড দেখলো, আমার ইমপ্রেশন 2 হইলো। পরের বার 2জনের মধ্যে একজন আমার অ্যাডটা দেখলো, তাহলে আমার ইমপ্রেশন 3 হবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার রিচ কি ইমপ্রেশন কি। এরপর হলো ম্যাক্সিমাম অ্যাড রিকল, যে আপনি আবার মানুষজনকে এই অ্যাডটা দেখাতে যাচ্ছেন। ওকে, যে মানুষজনকে আবার রিকল করতেছেন যেন আপনার এটা দেখে। এটা মূলত হলো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এগুলো দরকার হয়। ওকে,
এরপর হলো ম্যাক্সিমাইজ 30 প্লে। এটা হলো যে আপনার মিনিমাম 15 সেকেন্ড আপনার ভিডিওটা মানুষজন দেখতে হবেই, এর আগে স্কিপ করা যাবে না। এরকম অনেকগুলো অ্যাড আসে না যে আমি একটা ভিডিও দেখতেছি, কিছু দেখতেছি, হুট করে একটা অ্যাড আসলো, ওইখানে দেখাচ্ছে যে 10 সেকেন্ড 15 সেকেন্ড আমার অ্যাডটা দেখতে হবে, এর কমে আমি অ্যাডটা না দেখে স্কিপ করতে পারছি না। আরেকটা হলো যে আমি 2-3 সেকেন্ড পরে আমি চাইলে স্কিপ করতে পারছি। ওকে, তো এই হলো এখানে পারফরমেন্স গোলের অপশন। এর পরের অপশনটা হলো আমি আমার কোন পেজ থেকে আমি অ্যাডটা দিতে চাচ্ছি। আমি যদি এখানে যাই, এখানে আরো পেজ আছে, পার্সোনাল পেজে যদি যাই, এই যে পেজ, ধরেন আমি এখন চাচ্ছি এই পেজ থেকে একটা অ্যাড রান করতে, আমি এই পেজটা সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এখানে একটা পেজ আছে, সেই পেজ থেকে অ্যাড রান করতে, তাহলে আমি সেই পেজটা সিলেক্ট করলাম। আমি যেই পেজ থেকে অ্যাড রান করতে চাচ্ছি, আমি এখান থেকে সেই পেজটাকে সিলেক্ট করে নিব, আর এখানে আমি কোনো কিছু দিব না। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভিটি, আপনি যে অ্যাডটা সাজাবেন সেটা এক একজনের ডিভাইস অনুযায়ী এক এক রকম করে শো করবে, সেটা হলো ডাইনামিক ক্রিয়েটিভিটি। ওকে, এটা হলো পেজ, এটা হলো পেজ, বিটুবি হাট এটা হলো একটা পেজ। ওকে, এরপরে হলো যে আমি দেখেন শুরুতে, এরপর হলো আমি শুরুতে বাজেট দিই নাই, এই জন্য আমাকে এখানে বাজেট দেওয়ার জন্য বলতেছে, বাজেট অ্যান্ড শিডিউল, এখানে বাজেট দেওয়ার কথা বলতেছে। আমি যদি প্রথম ধাপে এখানে অন করে এখানে বাজেট দিয়ে দিই, তাহলে আমার দ্বিতীয় ধাপে আসলে আমাকে আর বাজেট দেখাবে না। ওকে, এখানে আমাকে বাজেট দেখাচ্ছে না। বাট আমি যদি এখানে বাজেট বন্ধ করে দিই, তাহলে দ্বিতীয় ধাপে আসলে আমাকে কি করবে, আমাকে বাজেটটা দেখাবে। ক্লিয়ার? এরপর হলো শিডিউল। এখানে দেখেন আমাকে কি বলছে, রিসেট ইউর স্টার্ট ডেট অ্যান্ড টাইম। আমি এটা অনেকক্ষণ আগে স্টার্ট করছি, এই জন্য আমাকে রিসেট করতে বলতেছে। ওকে, রিসেট করলে দেখেন এখন 10টা 17 বাজে, 10টা 17। ওকে, আপনারা সবসময় প্র্যাকটিস করবেন 1 থেকে 2 ঘন্টা টাইম বাড়ায় দেওয়ার জন্য। আমি টেস্টটা এখানে আমি 30 দিয়ে দিলাম, আমি টাইম বাড়ায় দিলাম। ওকে, আমি বাড়াই দিলাম যে এটা আরো 2 ঘন্টা পরে আমার এই অ্যাডটা চলবে। সবসময় 2 ঘন্টা 3 ঘন্টা বা 1-2 ঘন্টা বাড়ায় দিবেন সবসময়, সবচেয়ে ভালো, ঝামেলা হবে না। এরপরে হলো এন্ড ডেট। আপনি যদি চান যে আমার ডেইলি বাজেট, আপনার বাজেট হলো $20, আপনি পার ডে $5 করে রান করবেন, তাহলে আপনার অ্যাড চলবে 9 তারিখ থেকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিনের 23, সরি 23, 30। ওকে, আর সরি 9 তারিখ, এখন থেকে 10 তারিখের এটা পর্যন্ত 1 দিন হবে, 2 দিন, 3 দিন, 4 দিন, এবং 23, 30। ওকে, এটা হলো কি, এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। আমার তাহলে কত খরচ হবে, $20 খরচ হবে। আর আপনি যদি চান যে না, এটা চলতে থাকুক, যদি অ্যাড ভালো পারফরমেন্স করে, 4 দিনের জায়গায় আমি 10 দিন, 20 দিন, 1 মাসই চালাই গেলাম, তাইলেও কোনো সমস্যা নাই। কারণ এখান থেকে যদি আপনি এটাকে ক্লিক করেন, এখান থেকে এটা বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করেও আপনি অ্যাডটাকে বন্ধ করে দিতে পারবেন। এরপরে হলো যে কি, আমার অডিয়েন্স, এখানে আর কোনো কিছু নাই। এরপর হলো শিডিউল। শিডিউলটা কি চাচ্ছেন, শিডিউলটা তখনই আসবে যখন আপনি এন্ড ডেটটা দিয়ে দিবেন। এন্ড ডেট, স্টার্ট ডেট এবং এন্ড ডেট যদি দিয়ে দেন, অ্যাড শুরুর এবং অ্যাড বন্ধ হওয়ার ডেট, তখন আপনার কাছে এই শিডিউলিং টাইমটা অন হবে। ওকে, যদি আপনি না দেন তাহলে এই শিডিউলটা অন হবে না। এরপর হলো অডিয়েন্স কন্ট্রোল। এখানেই হলো আমার মেন খেলা। আপনার অ্যাডের পারফরমেন্স কেমন হবে,
কার কার কাছে মানুষজনের পৌঁছাতে যাচ্ছেন সেই ডিটেলসে এখানে আপনারা টার্গেট করতে পারবেন। এটা হলো লোকেশন। কোন লোকেশনে চাচ্ছেন? আপনি কি পুরো বাংলাদেশে চাচ্ছেন? পুরো বাংলাদেশে চাচ্ছেন? যদি বাংলাদেশের সাথে আপনি কলকাতা চান, তাহলে আপনি চাচ্ছেন যে আহ, বাংলাদেশে অ্যাডটা চলবে এবং কলকাতাতে অ্যাড চলবে, তাহলে আপনি কলকাতাও সিলেক্ট করে দিলেন। আপনি চাচ্ছেন যে এটা উম, এটা দিল্লিতেও চলবে। আহ, আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে এটা কোথায় চলতেছে? এই যে এই জায়গাতে চলতেছে। এই অ্যাডটা এখানে চলবে, এখানে চলবে। আপনি যদি চান যে না, আমি পুরো বাংলাদেশ না, আমি শুধুমাত্র কি খুলনা, আমি চাচ্ছি কি আমি শুধু ঢাকার মধ্যে চালাবো। ঢাকার মধ্যে কোথায় চালাবো? আমি আমি এখানে কোথায় চালাবো? আমি চাচ্ছি যে এখানে ধরেন পল্টন, পল্টনের পরে মতিঝিল, মতিঝিলের পরে এটা কি শাপলা চত্বর। এটা হলো শাপলা চত্বর। এই যে সেনা কল্যাণ ভবন, এটা হলো শাপলা চত্বর। এই যে শাপলা চত্বর স্কোয়ার, শাপলা স্কোয়ার। আমি চাচ্ছি যে এই জায়গাতে একটা চালাবো। আমি একবারে শাপলা চত্বরের মাঝখানে পয়েন্ট আউট করছি, এবং এখানে মিনিমাম রেঞ্জ হলো 1 কিলোমিটার। ঠিক আছে? সর্বনিম্ন রেঞ্জ হলো 1 কিলোমিটার, এর নিচে আপনি নামতে পারবেন না। মতিঝিলের শাপলা চত্বর থেকে রাউন্ড সার্কেলে 1 কিলোমিটার রেঞ্জে যত মানুষ আছে, শুধু তাদের কাছে আমার এই অ্যাডটা চলবে। এর বাইরে আর কোনো ব্যক্তি আমার এই অ্যাডটা দেখতে পাবেন না। যারা যারা আমার এই রেডিয়াসের মধ্যে ঢুকবে, শুধুমাত্র তারাই আমার এই অ্যাডটা দেখতে পাবে, আর কেউ আমার অ্যাডটা দেখতে পাবে না। ওকে। এখন আমি চাচ্ছি যে আমি কি করব, আমি চিটাগং এর মধ্যে অ্যাডটা চালাবো। চাঁদপুর, চিটাগং, এই যে আমি চাচ্ছি এটাকে চিটাগং কোথায় চালাবো? চিটাগং হালি শহরে চালাবো, বা উত্তর আগ্রাবাদ, হালি শহর, শুধু হালি শহরে চালাবো। তাহলে আমি পিন পয়েন্টটাকে দিব, নিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে এটা এটা সর্বপ্রথম 16 কিলো থাকে, তারপর আমি চাচ্ছি 1 কিলো রেঞ্জে যারা আছে শুধু তারাই দেখতে পাবে। এই যে হালি শহরের 1 কিলো রেঞ্জে যারা আছে শুধুমাত্র তারাই একটা দেখবে। এখন শুধু কি পিন পয়েন্ট করে আমি করতে পারি না, আপনি চাচ্ছেন যে এটাকে কোথায় দেখাবেন? গুলশান 1, আমি গুলশানের 1-এ দেখাতে যাচ্ছি। গুলশান 1 দিয়ে দিলাম। 2 কিলোমিটার রেঞ্জে আমার গুলশান 1টাকে কাভার করবে। ওকে। আমি যদি চাই যে না, আমি 1 কিলোতে দিব, 1 কিলো সর্বনিম্ন, এর নিচে আসবে না, এর উপরে সর্বোচ্চ 80 কিলো রেঞ্জ। ওকে। সর্বোচ্চ 80 কিলো রেঞ্জ এবং সর্বনিম্ন 1 কিলো রেঞ্জ, যে গুলশানের এই 1 কিলোর মধ্যে মানুষজন আমার অ্যাডটা দেখবে, এর বাইরে কোনো ব্যক্তি আমার অ্যাডটা দেখবে না। আপনি এভাবে এভাবে করেও দিতে পারেন। ডিভিশন মানে পুরো ডিভিশনটাকে সিলেক্ট করতেছে। ঠিক আছে? যখন ডিভিশন সিলেক্ট করতেছে তখন কিন্তু ওই লোকেশনের জিনিসগুলো উঠে যাবে। আমি যদি ঢাকা ডিভিশন দিই, দেখেন ঢাকার, আবার ঢাকা ডিভিশন, যদি সেটা হয় তাহলে পুরো ঢাকা সিটিটাকে ধরবে, ঢাকা ডিভিশনটাকে ধরবে না। তো ঢাকা ডিভিশনকে যদি আমি টার্গেট করতে যাই, ঢাকা ডিভি ডিভিশন লিখবেন, তাহলে এই ঢাকা ডিভিশন আসবে, এই ঢাকা ডিভিশনটা সিলেক্ট করবেন। তাহলে পুরো ঢাকা ডিভিশনটাকে সে এখন কি কাউন্ট করবে। ওকে। তখন আর কোনো মিডল পয়েন্ট নাই।
ওকে, তাহলে কি আপনি এখানে টাইপ করেও লিখতে পারেন এখানে, অথবা ব্রাউজ করে পিন পয়েন্ট আকারেও দিতে পারেন। এগুলো আশরাফ আলী, এভাবে এগুলো কিভাবে মনে রাখবো? একটা সিম্পল ট্রিক্স বলে দিই, ঠিক আছে? আপনারা যদি এটা ফলো করেন না, অ্যাডসেট নেম বলে দিছে যে এখানে অ্যাডসেটের নাম দিতে হবে। পারফরমেন্স গোল, আপনার গোল কি? যদি আপনি না বুঝেন, ছোট্ট একটা আইকন আছে এখানে, আপনার মাউস কার্সরটা বা নামটা নিয়ে যান, এখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দিছে যে এখানে এই পারফরমেন্স গোলের মানে কি, ফেসবুক পেজ মানে কি। চুজ দ্য ফেসবুক পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট। ওকে, আপনি কোন পেজটা প্রমোট করতে যাচ্ছেন সেটাকে চুজ করতে বলতেছে। ইফ দ্য পেজ ইউ ওন ইজেন্ট লিস্টেড, কন্টাক্ট দ্য পেজ অ্যাডমিন। যদি আপনি চান যে যে পেজটাকে প্রমোট করতে যাচ্ছেন সেই পেজটা যদি এই লিস্টে না থাকে, তাহলে অ্যাডমিনের সাথে কন্টাক্ট করেন। ঠিক আছে, এখানে বলে দিছে, কি বলছে, ইজি ল্যাঙ্গুয়েজে বলছে, কোনো কঠিন ভাষা বলে নাই। ইউর অ্যাডসেট বাজেট ইজ দ্য ডেইলি অর লাইফ টাইম অ্যামাউন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু স্পেন্ড অন দিস অ্যাডসেট। আপনার ডেইলি অথবা লাইফ টাইম বাজেট, আপনি কত ডলার খরচ করতে যাচ্ছেন সেটা, কত টাকা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট খরচ করতে যাচ্ছেন সেটা। এ ডেইলি বাজেট ইজ দ্য অ্যাভারেজ দ্যাট ইউ উইল স্পেন্ড এভরি ডে। ওকে, ডেইলি বাজেট কি? প্রত্যেকদিন আপনি যেটা খরচ করবেন সেটা হলো ডেইলি বাজেট। এ লাইফ টাইম বাজেট ইজ দ্য ম্যাক্সিমাম দ্যাট ইউ উইল স্পেন্ড ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড। যে আপনার এই অ্যাডের মেয়াদ হলো 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে আপনি কত টাকা বাজেট খরচ করতে যাচ্ছেন সেটা আপনি এখানে লাইফ টাইম বাজেটে সেট করবেন। ওকে, লাইফ টাইম বাজেট দিলে এটা অটোমেটিকলি নিয়ে নেয়, তখন আর এন্ড ডেটের অপশন অফ করা অন করার অপশন থাকে না। এটা হলো সিম্পল ট্রিক্স আপনার প্র্যাকটিস করার জন্য। এসকে মনির, একজন ব্যক্তি কয়টা পেজ ওপেন করতে পারে? একজন ব্যক্তি যতটুকু ফেসবুক পারমিশন দিবে, যতক্ষণ পারমিশন দিবে আপনি অন করতে পারেন। সেটা একটাও হইতে পারে, আবার জিরো হইতে পারে, আবার আপনি 10টাও খুলতে পারেন, আবার 100টাও খুলতে পারেন। সম্পূর্ণ ফেসবুকের উপরে ডিপেন্ড করে। তাহলে এটা গেল লোকেশন কিভাবে আমরা সিলেক্ট করব সেটা। এরপর হলো সি মোর, মিনিমাম এজ রেঞ্জ আপনি কত থেকে শুরু করতে যাচ্ছেন। আপনি 18 থাকুক, এটা আমরা ধরার দরকার নাই, তো এটা এইভাবে থাকবে। এরপর হলো যে ল্যাঙ্গুয়েজ, এটা বিশেষ করে এটা প্রয়োজন হয় বাহিরের ক্ষেত্রে। যেমন আমেরিকার একজন ব্যক্তি চাচ্ছে যে আমেরিকা বা জার্মানের একজন ক্লায়েন্ট চাচ্ছে যে আমেরিকাতে যারা জার্মান ভাষাভাষীর মানুষ আছে শুধুমাত্র তারা এই অ্যাডটা দেখবে, এর বাইরে আর কেউ দেখবে না বা দেখতে পারবেও না। তখন আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে পারেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ। ওকে, না হলে এটার দরকার নাই। এরপর হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা হলো আমার কি, অটোমেটিকলি আমার অ্যাডটাকে অ্যানালাইসিস করে ফেসবুক এমন মানুষের কাছে পৌঁছাবে যারা কিনা এই অ্যাডটা দেখতে চায় বা এই অ্যাডের কার্যকরী হবে তাদেরকে পৌঁছাবে। আর সুইচ টু অরিজিনাল, সুইচ ইউজ অরিজিনাল মানে আমার কোনো অটোমেশন আমি যাব না ভাই, আমি ম্যানুয়ালি আমার অডিয়েন্সটাকে খুঁজে বের করব। ঠিক আছে, এখানে কি, এখানে কোনো ক্রিয়েট বা সেভ অডিয়েন্স হলো যে আপনার কাছে যদি কোনো অডিয়েন্স সেভ করা থাকে সেই ক্ষেত্রে, যদি আপনারা নতুন, আমাদের এখানে এগুলো কোথাও নাই। লোকেশন, কোন রেঞ্জের মধ্যে চাচ্ছেন। এখন আমি কলম বিক্রি করব, 18 থেকে 65 এজের কেউ তো কলম কিনবে না। কলম কিনবে কোন এজের মানুষ? সর্বোচ্চ 25, 25ও অনেক বেশি, পড়াশোনার মানুষ 25 দিলাম। তাহলে 18 থেকে 25 আমি কলম বিক্রি করতে যাচ্ছি। 18 এজ থেকে 25 এজের মানুষজনই শুধু কলম কিনবে। কারা কিনবে? আমি কি শুধু মহিলাদের দেখাবো, নাকি শুধু পুরুষদের দেখাবো, নাকি আমি সবাইকে দেখাতে যাচ্ছি। এরপর আসেন ডিটেলস টার্গেটিং। এই জায়গাতে যদি ব্রাউজ করেন, তিনটা অপশন, মেন তিনটা অপশন। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি জিনিসটা কি? এখানে না, ডেমোগ্রাফি আমি এখানে দেখাই আমার পেজে, প্রোফাইলে। ডেমোগ্রাফি কি জিনিস সেটা বোঝেন। আমি এখানে আমার প্রোফাইলটা কি, ডিজিটাল ক্রিয়েটর। আমার এখানে জব টাইটেল কি দিছি? টিটিসিএম।
একটা ফাউ জিনিস দিয়ে রাখছি আমি এখানে। এরপরে আমি কি ম্যারিড। ওকে, আমি যদি সরি আমি এখান থেকে যদি ভিউ এজ এ যাই, তাহলে আরো কিছু দেখতে পাবো। এখানে আমার কাছে কি, আমি বিবাহিত, ম্যারিড দেওয়া আছে, আমার এখানে জব দেওয়া আছে, আর প্রোফাইল। এটা কি, আমার যে প্রোফাইলে আমি যে ইনফরমেশন গুলো সেট করি সেটাকে বলা হয় ডেমোগ্রাফি। সেগুলোকে বলা হয় ডেমোগ্রাফি। যেমন এডুকেশন, ফাইন্যান্স, লাইফ ইভেন্ট, পার্টনার্স, রিলেশনশিপ, ওয়ার্ক, এডুকেশন লেভেল। ঠিক আছে, হাই স্কুল এডুকেশন আমার দেওয়া আছে, নাকি আমি ইউনিভার্সিটিতে পড়ি সেই আমি দিয়ে রাখছি, নাকি আমি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী, কোন এডুকেশন লেভেল আমার প্রোফাইলে আছে, বা এই লেভেল যে মাস্টার ডিগ্রি দিয়ে রাখছি, মানে যাদের প্রোফাইলে শুধুমাত্র মাস্টার ডিগ্রির এই লেভেল আছে শুধুমাত্র তাদের কাছে অ্যাড যাবে, এর বাইরে আর কারো কাছে অ্যাডটা যাবে না। ওকে, এখানে ইন্টারেস্ট, আমরা অনেক সময় বিভিন্ন পেজে লাইক ফলো দিয়ে রাখি, তো সেটা হলো ইন্টারেস্ট জাগছে দিয়ে দিছি। তো এটা হলো যে আপনি এমন মানুষদেরকে টার্গেট করবেন যাদের এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে অনেকগুলো টার্গেট আছে, অনেক কিছু আছে। ওকে, যারা সানগ্লাস প্রতি ইন্টারেস্টেড, যারা জুয়েলারির প্রতি ইন্টারেস্টেড, শুধু তাদের কাছে যাবে, বাইরে কারো কাছে যাবে না। বা যারা শুধু হ্যান্ডব্যাগের প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে যাবে, এর বাইরে কারো কাছে যাবে না। তো এখানে ডিটেলস টার্গেটিং আমি ইন্টারেস্টের উপরে করতে পারি। বিহেভিয়ার কি, বিহেভিয়ার হলো এই জিনিসটা পারচেজ বিহেভিয়ার। আপনি যদি কোনো প্রোডাক্ট সার্ভিস সেল করতে চান, সেক্ষেত্রে পারচেজ বিহেভিয়ার এটা মাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, নইলে আপনার সেল আসবে না ভালো, অথবা সার্ভিস বিক্রি হবে না। এরপরে হলো যে বিহেভিয়ার, মানুষজন কি ধরনের পোস্ট করতেছে, এরপরে কি ধরনের রিয়াক্ট করতেছে তার উপর ডিপেন্ড করে এই ফেসবুক তাদেরকে টার্গেট করবে। ওকে, এরপরে ধরেন আমি এটাকে সেভ করতে যাচ্ছি, সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। নাম কি দিবেন, এলডিএম, সরি এলডিএম 7070 টেস্ট অডিয়েন্স দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমার এটা কোথায় চলে গেল, সেভ অডিয়েন্সের মধ্যে চলে গেছে। ওকে, আমি যদি আমার এই অডিয়েন্সটাকে আরো এডিট করতে চাই, এডিট অডিয়েন্সে যাব। এখান থেকে দেখা গেল যে আমি কি চাচ্ছি, আমি রংপুর ডিভিশনটা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেল আমার সেভ অডিয়েন্স। ওকে, এরপর হলো প্লেসমেন্ট। এটা হলো অটোমেটিকলি, তো আমরা এটা সাধারণত অটোমেটিকলি চলে, এটা আমরা ম্যানুয়ালি দিই না। অনেক সময় ম্যানুয়ালি যদি প্রয়োজন হয় ম্যানুয়ালি সিলেক্ট করবেন। আপনি যদি শুধু ফেসবুকের কোথায় চাচ্ছেন, সার্চে চাচ্ছেন, নাকি আপনার কি বলে টাইম লাইনে আসবে, নাকি ভিডিওর মধ্যে আসবে, কোথায় চাচ্ছেন সেটা, এটা সবসময় আমরা কি বলে আমরা অটোমেটিকলি দিয়ে রাখি। এরপরে আমার এখানে কাজ শেষ। মেইন কাজটাই হলো আমার এই জায়গাতে এবং পরের অ্যাডটা ক্রিয়েট করার জন্য। আজকে আর অ্যাড ক্রিয়েট করা দেখাবো না, এই এতটুকু পর্যন্ত আপনারা এগুলো দেখেন। দেখার পরে এটাকে কি করবেন, ক্রস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে প্রথম ধাপে আসবেন, আসার পরে এটার প্র্যাকটিস শেষ হলে এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট, এটা নাই হয়ে যাবে। পাবলিশ করার কোনো দরকার নাই। এতটুকু পর্যন্ত যা দেখাইছি আজকে এগুলো দেখেন। ওকে, তো এগুলো দেখেন, আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে আর বেশি ইয়া করব না, নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। অনেক কিছু বুঝাইছি, এগুলো আগে প্র্যাকটিস করেন। আর নেক্সট উইক থেকে আপনাদের নতুন টিচার আপনাদের ক্লাস নেবে। আমি নেক্সট ক্লাসে এগুলো অ্যাডের এটা দেখাই দিব। এরপর থেকে আপনাদের নতুন টিচার আপনাদের ক্লাস নেবে নেক্সট উইক থেকে। তো আজকের ক্লাস এখান পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।